আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা অনুশীলনী 4.3 এর অঙ্কগুলো করতে গিয়ে যেই সূত্রগুলো আমাদের দরকার পড়বে বা যেই বিষয়গুলোর সম্মুখীন হব সেগুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। যেমন সবার প্রথমেই অনুশীলনী 4.3 এর অঙ্কগুলো করতে গিয়ে মূলত পূর্ণক, অংশক এই জিনিসগুলো আমাদের সামনে আসবে। আচ্ছা, তো ই হচ্ছে একটি অমূলত সংখ্যা। ই এর মান 2.71828 ডট 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 এটা চলতেই থাকে। তো আমরা 2.7183 এই পর্যন্ত পড়লেই যথেষ্ট। আচ্ছা, তো লগ ই বেজ এক্সকে লন এক্স বলা হয়। আমরা জানি যে লগারিদম দুই প্রকার, স্বাভাবিক লগারিদম অর্থাৎ ন্যাচারাল লগারিদম, আর একটা হচ্ছে সাধারণ লগারিদম। তো স্বাভাবিক লগারিদম এবং সাধারণ লগারিদম দুইটার মধ্যে পার্থক্য কী? সেটা হচ্ছে স্বাভাবিক লগারিদমের ক্ষেত্রে লগের ভিত্তি হিসেবে ই ব্যবহার করা হয়। স্বাভাবিক লগারিদমের ক্ষেত্রে লগের ভিত্তি হিসেবে ই ব্যবহার করা হয়। যখন লগের ভিত্তি হিসেবে ই ব্যবহার করা হয় তখন ওই লগারিদমটাকে স্বাভাবিক লগারিদম বলা হয়। আর লগারিদমের যদি লগের ভিত্তি হিসেবে 10 ব্যবহার করা হয় তখন তাকে সাধারণ লগারিদম বলা হয়। তাহলে লগের ভিত্তি ই, যেহেতু লগের ভিত্তি ই, সুতরাং এটাকে বলা হবে স্বাভাবিক লগারিদম। আর স্বাভাবিক লগারিদম তাকে আমরা সংক্ষেপে লন লিখি, লন, এল এন, লন। তো এখানের মধ্যে যেই বিষয়টা সেটা হচ্ছে লগ ই বেজ এক্স। তো আমরা যে কাজটা করব, লগ ই বেজ, লগের ভিত্তি হিসেবে ই লেখা হয়েছে, লগের ভিত্তি হিসেবে ই লেখা হয়েছে, তাহলে আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি এল এন, অর্থাৎ লন। লন উচ্চারণটা কি? এই যে বাংলায় ল দন্তান্ন, লন, লন। এরপরে আর্গুমেন্ট যেটা সেটা পাশে বসে পড়বে, আর্গুমেন্ট যেটা সেটা পাশে বসে পড়বে, অর্থাৎ লগ ই বেজ এক্স ইকুয়াল টু লন এক্স। লগের ভিত্তি ই থাকলে সেই লগটাকে আমরা বলবো স্বাভাবিক লগারিদম, সংক্ষেপে লন। তখন আর এই যে যখন আমরা লন দেখতে পাবো, আমরা যখন দেখতে পাবো লন, আমরা বুঝে ফেলবো এটাকে লগই বোঝানো হচ্ছে, ভিত্তি হচ্ছে ই। আমরা যখন এরকম না লন এক্স দেখতে পাবো আমরা বুঝবো যে এখানে লগ এর ভিত্তি ই বোঝানো হচ্ছে। লন 7 লগের ভিত্তি ই, লন 5 লগের ভিত্তি ই। যখন এই লন দেখতে পাবো আমরা বুঝে ফেলবো যে এখানে এমন লগারিদম বোঝাচ্ছে যার ভিত্তি হচ্ছে ই। এই জিনিসটাই এখানের মধ্যে দেখানো হয়েছে। তো আমরা এখন এর পরেরটা যদি দেখি, তাহলে ভিত্তি উল্লেখ না থাকলে রাশির ক্ষেত্রে ই আর সংখ্যার ক্ষেত্রে 10কে ভিত্তি ধরা হয়। আমরা যখন লগারিদমের অঙ্ক করতে যাই, তো যদি আমি দেখতে পাই যে লগের ভিত্তি উল্লেখ নাই, আমার প্রশ্নে লগের ভিত্তি উল্লেখ করা নাই, তো এখন আমি দেখব যে আমার যে রাশিটা আমার সামনে দেওয়া আছে এটা কি বীজগাণিতিক রাশি দেওয়া নাকি নির্দিষ্ট সংখ্যা দেওয়া। খেয়াল করি আমি লগের অঙ্ক করতে গেলাম, আমার সামনে প্রশ্ন দেওয়া হলো, এখন আমি যদি দেখি যে এখানে লগের ভিত্তি দেওয়া নাই, আর্গুমেন্ট আছে ঠিক আছে কিন্তু লগের ভিত্তি নাই, তো আমি যদি দেখি যে ওই আর্গুমেন্টটা সেটা হচ্ছে রাশি, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি অর্থাৎ চলক আছে, চলক, বীজগাণিতিক রাশি, তখন আমি লগের ভিত্তি হিসাবে ই বসাবো। আর আমি যদি দেখতে পাই লগের আর্গুমেন্ট হিসাবে নির্দিষ্ট করে সংখ্যা লেখা আছে, তখন আমি লগের ভিত্তি হিসাবে 10 বসাবো, লগের ভিত্তি হিসাবে 10 বসাবো। আমি আপনাদেরকে এখন উদাহরণ দেখাবো। তো এই যে আমরা উদাহরণটা কিন্তু নিয়ে আসলাম, আমরা দুইটা রাশি লিখলাম। তো দেখেন এখানের মধ্যে লগের সাথে আর্গুমেন্ট হিসাবে আমরা যেগুলো লিখলাম কিন্তু নির্দিষ্ট সংখ্যা লিখি নেই। বীজগাণিতিক রাশি এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব, নির্দিষ্ট কোনো সংখ্যা না, বীজগাণিতিক রাশি। তো এখন যদি কোনো কারণে এই অঙ্কটার মধ্যে লগের ভিত্তিটা উল্লেখ করা না থাকে, লগের ভিত্তিটা উল্লেখ করা না থাকে, যদি না থাকে, এই যে এরকম দেওয়া লগ এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব প্লাস লগ বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব, এইভাবে করে দেওয়া আছে কিন্তু লগের ভিত্তিটা উল্লেখ করা নাই। তো যদি এইরকমটা থাকে যে লগের ভিত্তি উল্লেখ করা নাই, আর্গুমেন্টের মধ্যে বীজগাণিতিক রাশি দেওয়া, দেখেন এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা না, এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব, এ বি সি চলক, তো বীজগাণিতিক রাশি। তো যখন বীজগাণিতিক রাশি দেওয়া থাকে তখন সাধারণত আমরা লগের ভিত্তি হিসেবে ই ধরে নিই, লগের ভিত্তি হিসেবে কি ধরে নেই,
ই ধরে তারপরে অঙ্কটা সামনের দিকে আগাই। ই একটা অমূলদ সংখ্যা, তার একটা মান রয়েছে আপনারা জানেন 2.7182 এটা। আর যদি এই যে এখানেও দেখেন লগের আর্গুমেন্টের মধ্যে নির্দিষ্ট সংখ্যা আছে 10/9, 25/24, 81/80, তখন যদি ভিত্তিটা দেওয়া না থাকতো, যে এরকম আছে, যে এরকম 7 log 10/9, 2 log 25/24, 3 log 81/80, তা আমরা দেখতেছি লগের ভিত্তি নাই, কিন্তু আর্গুমেন্টের মধ্যে একদম নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া। যদি এইরকমটা থাকে তখন সাধারণত লগের ভিত্তি হিসেবে 10 ধরে তারপর অঙ্কটাকে সামনের দিকে আগানো হয়। এইটা সেখানে তো বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যদি লগের ভিত্তি উল্লেখ করা নাই বলা নাই, যদি লগের ভিত্তি উল্লেখ করা না থাকে আর যদি সেখানে বীজগাণিতিক রাশি থাকে তখন লগের ভিত্তি হিসাবে ই ব্যবহার করা হয়। আর যদি লগের ভিত্তি উল্লেখ করা না থাকে এবং নির্দিষ্ট সংখ্যা থাকে তখন লগের ভিত্তি হিসাবে 10 ধরে অঙ্কটা করা হয়। এটা আপনাদের মূল বইয়ের মধ্যেও লেখা রয়েছে। যেমন মূল বইয়ের মধ্যে লেখাটা আমি দেখাই, এই যে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এই যে বিষয়টা, লগারিদমের ভিত্তির উল্লেখ না থাকলে রাশির বীজগণিতীয় ক্ষেত্রে ই কে এবং সংখ্যার ক্ষেত্রে 10কে ভিত্তি হিসেবে ধরা হয়। তো এবার আমরা পরবর্তী টপিকসে যাই। তাহলে এগুলো হয়ে গেল আলোচনা। এবার বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো সংখ্যাকে a × 10⁻n আকারে প্রকাশ করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো একটা সংখ্যাকে a × 10⁻n আকারে প্রকাশ করা হয় এবং সেখানে এই a এর মানের একটা সীমাবদ্ধতা আছে। a এর মান 1-এর সমান বা বেশি, এখন বেশি হইতে কত পর্যন্ত? 10-এর আগে পর্যন্ত, 10-এর সমান না, 10-এর আগ পর্যন্ত। a এর মান 1-এর সমান বা বেশি এবং 10-এর কম। খেয়াল রাখতে হবে 10-এর সমান না, কিন্তু ভুল করলে হবে না, 10-এর কম। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো সংখ্যাকে a × 10⁻n আকারে প্রকাশ করা হয় এবং এই a এর মানের সীমাবদ্ধতা আছে। a এর মান 1-এর সমান বা বেশি এবং 10-এর কম হতে হয়। আপনাদেরকে আমি একটু উদাহরণ দেখাই। যেমন এই যে এখানের মধ্যে এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করি যে 3 × 10⁸ লিখতে পারি। এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করলে 3 × 10⁸ আকারে প্রকাশ করতে পারি। খেয়াল করে দেখেন এই যে 3, এই 3টাই হচ্ছে মূলত a। তো এই যে a এর মানের সীমাবদ্ধতা কি? 1-এর সমান বা বেশি, 10-এর কম। তো এই যে 3, এটা 1-এর সমান বা বেশি এবং 10-এর কম, এই শর্তটা মানছে তো, তাই না? শর্তটা মানছে। আচ্ছা, এই হলো বিষয়। তারপরে যে এখানে আমাদের তাকান, এই যে সংখ্যাটা, এটাকে যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কত হবে? 3.7 × 10⁻⁻9। এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করলে 3.7 × 10⁻⁻9। এখানে এই যে ইনটুর আগে যে 3.7, এটা হচ্ছে a, তারপরে ইনটু এই যে 10, উপরেরটা হচ্ছে পাওয়ার মানে n, ওই যে 10⁻n, a × 10⁻n, এই -9 হচ্ছে n এর মান, এই 8 হচ্ছে n এর মান। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই a এর মানের সীমাবদ্ধতা আছে। তো যখন আমরা কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে যাই তখন আমরা সেই সংখ্যাকে a × 10⁻n আকারে প্রকাশ করে থাকি। আচ্ছা, ঠিক আছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে 10-এর পাওয়ারকে পূর্ণক এবং দশমিক সহ পরের অংশকে অংশক বলে। পূর্ণক এবং অংশক। তো বৈজ্ঞানিক পদ্ধতিতে 10-এর যে পাওয়ার তাকে বলা হয় পূর্ণক। বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা যখন কোনো একটা সংখ্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করি, তখন 10-এর পাওয়ার হিসেবে যেটা থাকে তাকে বলা হয় পূর্ণক। কোনো একটা সংখ্যাকে যখন বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা হয় তখন 10-এর পাওয়ার হিসেবে যেটা থাকে তাকে বলা হয় পূর্ণক। তো এই পূর্ণকের মান ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। ধনাত্মক হলে সমস্যা নাই, ঋণাত্মক হলেও সমস্যা নাই, তবে সামনে মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় না। যেমন মনে করেন যে এই যে n এর মান হচ্ছে 8, তাহলে এটাই হচ্ছে পূর্ণক। এই সংখ্যাটার আমরা যদি পূর্ণক নির্ণয় করতে বলে তাহলে আমরা বলবো পূর্ণক হচ্ছে 8। এই সংখ্যাটার যদি পূর্ণক বের করতে বলে তাহলে পূর্ণক হচ্ছে -9, ওই যে 10-এর পাওয়ার -9। কিন্তু -9 আমরা ডাইরেক্ট -9 লিখব না, এটাকে প্রকাশ করা হয় 9-এর উপরে বার চিহ্ন দিয়ে, 9 বার। আপনারা
পরিসংখ্যানের মধ্যে গড় নির্ণয় করতে এটা শিখেছেন এক্স বার, অর্থাৎ মাথার উপরে দাগটা, তো 9 বার। তো যখন আমাদেরকে পূর্ণক বের করতে বলে, পূর্ণকের মান ধনাত্মক ঋণাত্মক যে কোনোটাই হতে পারে, কোনো সমস্যা নাই। ধনাত্মক হলে সরাসরি ওটা লিখে ফেলবো, কিন্তু ঋণাত্মক হলে সামনে মাইনাস চিহ্নটা না দিয়ে আমরা উপরে বার চিহ্ন দিব। আমরা যখন পূর্ণক বের করতে বলে তখন যদি আমরা উপরে এই বার চিহ্ন দেখতে পাই আমরা বুঝবো পূর্ণকটা আসলে ঋণাত্মক, পূর্ণকটা আসলে ঋণাত্মক। তো এই হচ্ছে বিষয় যে বৈজ্ঞানিক পদ্ধতিতে 10-এর পাওয়ারকে পূর্ণক বলা হয়। তো পূর্ণক যদি ঋণাত্মক হয় তাহলে পূর্ণকের বামে মাইনাস চিহ্ন না দিয়ে পূর্ণকটির উপরে বার চিহ্ন দিয়ে লেখা হয়, এটির মধ্যে দেখিয়েছি। এবার একটা অংশ বাকি আছে, এই যে কোনো কিছু বাদ দিব না, এই যে দশমিক সহ পরের অংশকে অংশক বলে। এই অংশক বের করতে গিয়ে কিছু কাজ করতে হয়, সেটা আমাদের অনুশীলনের ভিতরের অঙ্কগুলো যখন আমরা করব তখন বিস্তারিতভাবে অঙ্ক করে করে প্রত্যেকটা লাইন বাই লাইন করে করে বুঝিয়ে দিব। এখন শুধু সংক্ষেপে একটু বলি, দশমিক সহ পরের অংশকে অংশক বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ সামনে নিয়ে আসলাম যে এটার পূর্ণক ও অংশক নির্ণয় করা। তো পূর্ণক নিয়ে কথাবার্তা হয়েছে, সেটা নিয়ে আর বিস্তারিত কথা বলার দরকার নাই, ইতিমধ্যে যথেষ্ট হয়ে গেছে। এখন অংশক শিখবো। অংশক কি? এই যে অঙ্কটা, এটা আমরা লগের মান বের করবো, যে লগ আর্গুমেন্টের মধ্যে 2717 দেওয়া, এটার রেজাল্ট আমরা ক্যালকুলেটরে বের করব। বের করার পরে দশমিক এবং দশমিকের পরের অংশটা, এই যে আমরা যদি লগ 2717 এর মান বের করি তাহলে ক্যালকুলেটরে দেখতে পাবো 3.43409 বের হয়েছে। তখন এই দশমিক থেকে আরম্ভ করে দশমিকের পরের অংশটা হচ্ছে অংশক, দশমিক এবং দশমিকের পরের অংশটা হচ্ছে অংশক। আমাদেরকে যার অংশক বের করতে বলবে, আমরা তার লগের মান বের করব। বের করার পরে দশমিক থেকে দশমিকের পরের অংশটা, আগের অংশ না কিন্তু, দশমিক থেকে দশমিকের পরের অংশটাকে বলা হবে অংশক। এইটার অংশক বের করতে বলছে, তাহলে আমরা এটার লগের মান বের করব, তখন দশমিক থেকে দশমিকের পরের অংশটাকে বলা হবে অংশক। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তবে এটা কিভাবে করে বের করতে হয়, কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, এখানে আরও কোনো কথাবার্তা আছে কিনা, এই সব কিছু অনুশীলনের অঙ্কগুলো যখন আমরা করব তখন সেখানে বিস্তারিত বলবো। এখন যদি সংক্ষেপে আমরা বললাম যে যদি অংশক জানতে চাই তাহলে যার অংশক বের করতে বলবে আমরা তার লগারিদমের মান বের করব, তখন দশমিক থেকে দশমিকের পরের অংশটা হচ্ছে অংশক। আর যদি ঋণাত্মক হয় তাহলে সেখানে আবার কিছু কাজ করতে হয়। আচ্ছা, তো সেগুলো আমরা আমাদের অনুশীলনের অঙ্ক করতে গিয়ে বিস্তারিত আলোচনা হবে, কোনো সমস্যা নাই। তো অনুশীলনী 4.3-এর অঙ্কগুলো করতে গিয়ে আমরা এই টপিকগুলো আমাদের সামনে আসবে, তো এইগুলো নিয়ে আমরা আজকের এই পর্বে আলোচনা করলাম।